এরপর কি আলুগুলো একসাথে তুলে একটা জায়গায় স্তূপ করে সেগুলোকে বস্তা এক একটা বস্তায় পাঠিয়ে দিলে? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ছি, চ্যাপ্টার 1, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। গত ক্লাসে আমরা বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি এগুলো আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ এর ব্যবহারের নৈতিকতাটা কি। অর্থাৎ এটা এমনভাবে ব্যবহার করব যেটা অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, অর্থাৎ সেটা এমনভাবে ব্যবহার করব যেটা মানুষের মঙ্গল হয়। সেই মঙ্গল চিন্তা করেই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই মেরিটস এবং ডিমেরিটস রয়েছে, সুবিধা এবং অসুবিধা রয়েছে। তাই আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এমনভাবে ব্যবহার করব যেটা আমাদের কি সবার জন্য এটা পজিটিভ হয়, ঠিক আছে, মঙ্গল বয়ে নিয়ে আসে, সেভাবে আমাদের এটা ব্যবহার করা উচিত। এবং এটা যেহেতু এটা খারাপ দিক রয়েছে সেগুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, আমরা এর পজিটিভ দিকগুলো নেব। এবং অর্থাৎ এটাই হচ্ছে কি যে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব কি, অর্থাৎ এর ইতিবাচক প্রভাব কি, এর নেতিবাচক প্রভাব কি, সেগুলো আলোচনা করব। এবং আমরা আলোচনা করব ই কমার্স সম্পর্কে, আলোচনা করব ই কমার্সের শ্রেণীবিভাগ, এগুলো আলোচনা করব আজকের আলোচনার বিষয়। এবং এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং যদি সময় থাকে আমরা অধ্যায় 2 শুরু করব। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, ইথিক্স অন ইউজ অফ টেকনোলজি ইন আইসিটি, অর্থাৎ আমাদের কি নীতি নৈতিকতার সহিত এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে যে এই কাজগুলো আমরা করব না তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার সময়। প্রথম পয়েন্টটা কি? সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি কাকে বলে? সফটওয়্যার পাইরেসি হচ্ছে কি যে তুমি একটা সফটওয়্যার তৈরি করলে, সেই সফটওয়্যারটা যে তৈরি করেছে তার অনুমোদন ব্যতীত, অর্থাৎ তার পারমিশন ব্যতীত তুমি যদি সেই সফটওয়্যার কপি করো, বাজারে বিক্রি করো, বাজারজাত করো, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি সফটওয়্যার পাইরেসি। এই কাজ থেকে আমরা বিরত থাকব। হ্যাকিং কাকে বলে? ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার সিস্টেমে এবং ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াকে বলা হয় কি হ্যাকিং বলা হয়। এই কাজগুলো আমরা করব না, এবং যিনি এই কাজটা করে তাকে বলা হয় কি হ্যাকার বলা হয়। এরপর কি সাইবার আক্রমণ, অর্থাৎ ইলেকট্রনিক আক্রমণ। মনে করো তোমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে সেখান থেকে তোমার ডাটাগুলো পরিবর্তন করা, তোমার ডাটা হার্ডওয়্যারকে ধ্বংস করা, ঠিক আছে, ক্ষতি সাধন করা, এটা হচ্ছে কি সাইবার আক্রমণ বলা হয়। অর্থাৎ কারোর পারমিশন ব্যতীত তার সিস্টেমে প্রবেশ করে তার তথ্যগুলোকে চুরি করা, পরিবর্তন করা, এটা হচ্ছে কি সাইবার আক্রমণ। বা সাইবার আক্রমণ হচ্ছে কি তথ্যগুলোকে পরিবর্তন করা। আর সাইবার চুরি মানে কি ওইখান থেকে যদি তথ্যগুলোকে, তোমার ইনফরমেশন গুলোকে সে কপি করে নিয়ে যায়, সেটা হচ্ছে কি তথ্য চুরি বা ডেটা চুরি বলা হয়ে থাকে। সাইবার ক্রাইম কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এখন অনেক কি ক্রাইম সংগঠিত হয়ে থাকে, ঠিক আছে। যেমন মনে করো এখন কি যে অনলাইন ট্রানজাকশন হয়ে থাকে, তাই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সেই অনলাইন ট্রানজাকশনটা কি করতে পারে, যে মনে করো একটা বিশাল একটা অ্যামাউন্ট ট্রানজাকশন হচ্ছে, তখন কি যে অ্যাকাউন্টে তোমার ট্রান্সফার হওয়ার কথা, দেখা গেল কি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সেই অ্যাকাউন্টে না গিয়ে তোমার অ্যাকাউন্টে এটা কি করলো, যে পাচার করে দিল। এটা হচ্ছে কি যে সাইবার ক্রাইম। বুঝতে পেরেছো? ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংগঠিত হয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম। স্প্যামিং মানে কি? যে তোমার মেইল অ্যাড্রেসে দেখবে কি যে অনেক মেইল আসে, অপ্রয়োজনীয় মেইল আসে, ঠিক আছে, এগুলো একটা বিরক্তির উদ্রেক ঘটায়। এই অপ্রয়োজনীয় মেইল সমূহকে বলা হয় কি স্প্যামিং মেইল বলা হয়ে থাকে, ঠিক আছে। স্প্যাম মেইল পাঠানোর মাধ্যমে ওয়েব সার্ভারকে ব্যস্ত রাখে এবং মেমোরিকে দখল করে। তো হলো এই স্প্যাম মেইল যে ব্লক থেকে, যে সাইট থেকে আসবে সেগুলোকে আমাদের কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। এরপর কি রয়েছে? প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম কি? অন্যের লেখা যখন তুমি তোমার নিজের নামে তুমি এটা প্রকাশ করবে তখন তাকে বলা হয় প্লেজিয়ারিজম। বুঝতে পেরেছ? অর্থাৎ নেট থেকে ডাউনলোড করে তুমি কি করলে, যে কারোর গবেষণা লব্ধ ফলাফল, কারোর থিসিস কি করলে, নিজের নামে এটা বললে যে তুমি এটা প্রকাশ করেছো, বের করেছো, সেটা হচ্ছে কি প্লেজিয়ারিজম।
টাইম অ্যান্ড রিসোর্স থেফট কি? সময় এবং সম্পদ চুরি। এর মানেটা কি? যে তুমি কোথাও চাকরি করছো, ঠিক আছে? এখন সেই জায়গায় কি করলে, সেই অফিস টাইমে কি করলে, তুমি তোমার ব্যক্তিগত কাজ করলে, তাদের সময়টাকে, অফিসের সময়টাকে ব্যবহার করলে এবং তাদের রিসোর্সটাকে ব্যবহার করলে, দ্যাট ইজ কল্ড টাইম অ্যান্ড রিসোর্স থেফট। ক্লিয়ার? এরপর কি আছে? ভাইরাস। ভাইরাস কি? ভাইরাসের পূর্ণ মিনিং হচ্ছে কি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এটা নামকরণ করেছেন ফ্রেড কোহেন। ক্লিয়ার? নামকরণ করেছেন কে? ফ্রেড কোহেন। এর কাজ হচ্ছে কি যে কম্পিউটারের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো পরিবর্তন করা, সেই ফাইলগুলোর এক্সটেনশনগুলোকে চেঞ্জ করে দেওয়া, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ করা এবং একই ফাইলের দেখা যাচ্ছে কি একই কপি বারবার হচ্ছে। এটা হচ্ছে কি যে ভাইরাসের কাজ। অর্থাৎ যারা ভাইরাস তৈরি করে এরাই আবার অ্যান্টিভাইরাস তৈরি করে। এটা কি একটা তাদের একটা ব্যবসা, এটা কি একটা প্রোগ্রাম। ঠিক আছে? এটা করোনা ভাইরাস না, এটা এই ভাইরাসটা কি যে কম্পিউটারে একটা ক্ষতিকর প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কি করে যে প্রয়োজনীয় ফাইলগুলোকে নষ্ট করে দেয়াই হচ্ছে কি এর কাজ। এরপর কি বলছে? 1992 সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কর্তৃক কম্পিউটার নৈতিকতা বিষয়ে 10টি নিয়ম কি এরা প্রকাশ করেছে। সেই 10টি নিয়ম কি? কম্পিউটার এমন ভাবে ব্যবহার করতে হবে যা অন্যের ক্ষতি না হয়ে দাঁড়ায়। ঠিক আছে? তুমি এমন ভাবে ব্যবহার করবে, এমন ভাবে তুমি তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এমন কিছু পোস্ট দেবে না যে পোস্ট দিলে সমাজে কি একটা সমস্যার তৈরি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেগুলো আমরা দেব না। এইভাবেই আমাদের কম্পিউটারকে ব্যবহার করতে হবে। অন্যের কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এবং অন্যের কম্পিউটার কি করছে সেগুলো আমরা নজরদারি করব না। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। অন্যের কম্পিউটারে তথ্য উপাত্ত আমরা চুরি করব না, মিথ্যা তথ্য আমরা প্রচার করব না কম্পিউটারের মাধ্যমে। তারপর যে সমস্ত সফটওয়্যার বিনামূল্যে নয় সেই সমস্ত সফটওয়্যারগুলো আমাদের ক্রয় করে নিতে হবে, মূল্য পরিশোধ করতে হবে। তারপর কি অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার রিসোর্স সমূহ আমরা ব্যবহার করব না, তা থেকে বিরত থাকব। অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণা ফলাফল নিজের মালিকানা বলে দাবি করা অনুচিত, যেটাকে বলা হয়েছে কি প্লেজিয়ারিজম, যেটা এটা আমার নয়। সফটওয়্যারের বাস্তবায়নের পূর্বে তার সমাজের উপর কি প্রভাব পড়বে তা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে? যে এটা তুমি একটা সফটওয়্যার তৈরি করলে সেটা সমাজের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেই সফটওয়্যার ব্যবহার করবে না। যেমন মনে করো এর আগে কি একটা গেমস তৈরি হয়েছিল না, ব্লু হোয়েল গেমস, তাই না? এই গেমসটা ব্যবহার করে অনেকে আত্মহত্যা করেছে। সুতরাং এই ধরনের গেমস, এই কোনো সফটওয়্যার আমরা ব্যবহার করব না যা সমাজের জন্য ক্ষতিকর। যেমন উবার সফটওয়্যারটা, এটা তো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কত সুবিধা, তাই না? তুমি যে কোনো সময় তুমি বাসা থেকে তোমার অ্যাপস এর মাধ্যমে উবার কল করে তুমি গাড়ি নিয়ে আসতে পারো, তাই এটা সুবিধা আমাদের। সুতরাং দেখো সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করতে হবে যেটা মানুষের জন্য কি হয়, পজিটিভ দিক হয়, সুবিধা হয়, সহজ হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেভাবে আমরা কম্পিউটার ব্যবহার করব বা আইসিটি ব্যবহার করব। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব কি? আমাদের এই দেখো আমরা এই যে ঘরে বসে এখন কি করতে পারছি, আমরা করোনা ভাইরাস থাকা সত্ত্বেও আমরা ঘরে বসে ক্লাসে পার্টিসিপেট করতে পারছি। এটা একটা কত বড় সুবিধা আমাদের, তাই না? এটা বাসায় বসে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারছি। এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে সম্ভব হচ্ছে। আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। এবং তুমি এখন যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাও, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দেবে, তাই না? তারপর কি লিখবে? বাংলা টিউটোরিয়াল লিখবে। যদি বাংলায় তুমি শুনতে চাও তাহলে কি লিখবে? মনে করো আইসিটি বাংলা টিউটোরিয়াল, বা চ্যাপ্টার নেম দিয়ে দেবে, যেমন প্রোগ্রামিং সি বাংলা টিউটোরিয়াল দিয়ে সার্চ দেবে। ঠিক আছে? তুমি মনে করো মিউজিক বাংলা টিউটোরিয়াল। যে কোনো বিষয় তুমি কি করবে যে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে ইউটিউবে গিয়ে সার্চ দিলে সেই সম্পর্কে তুমি জানতে পারবে। অন্ধ লোকেরা তারা কি ব্রেইল পদ্ধতির পরিবর্তে স্ক্রিন রিডিং সফটওয়্যার ব্যবহার করে সহজে করতে পারে। তাই দেখা যাচ্ছে কি এগুলো কি আমাদের আইসিটির কল্যাণে হচ্ছে, এটা কি ইতিবাচক দিক। এরপর কি রয়েছে? ডাটা এনক্রিপশনের মাধ্যমে অনাদিষ্ট ব্যক্তি কর্তৃক তথ্য অ্যাক্সেস রোধ করা যায়। দুইটা শব্দ রয়েছে এখানে, ডাটা এনক্রিপশন এবং অনাদিষ্ট ব্যক্তি। ডাটা এনক্রিপশন হচ্ছে কি, যখন আমি একটি ডাটা, গুরুত্বপূর্ণ ডাটা, যে ডাটা অন্যজনে যদি জানে তাহলে সমস্যা তৈরি হবে, সেই ডাটাগুলো আমরা কি করব যে মূল ডাটাকে পরিবর্তন করে, ঠিক আছে, এটাকে বলে এনক্রিপ্ট করা, মূল ডাটাকে পরিবর্তন করে আমরা অন্য ডাটায় রূপান্তর করে পাঠাবো। দ্যাট ইজ কল্ড ডাটা এনক্রিপশন। মূল ডাটাকে বলা হয় প্লেন টেক্সট এবং এটাকে পরিবর্তন করে যে ডাটায় রূপান্তর করা হবে তাকে বলা হয় সাইফার টেক্সট। প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় ডাটা এনক্রিপশন। যার কাছে পাঠাবো তিনি এই ডাটা আবার কি করবে, সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তর করবে।
কথাটা কি বুঝতে পেরেছো? যে অরিজিনাল যে টেক্সটটা, মনে করো আইসিটি হচ্ছে অরিজিনাল টেক্সট, এই কথাটাকে আমরা কি করবো, আইসিটি পাঠাবো না, আমরা আই এর পরিবর্তে এর পরবর্তী মনে করো 3টা ক্যারেক্টারের পরে শব্দটা পাঠাবো। তাহলে আই আই এর পরে কি আছে বলো, আই এর পরে কি? জে, যে কে, এল। ঠিক আছে, আই, এইচ আই, জে কে এল, মনে করেন এল পাঠাবো। সি এর পরিবর্তে পাঠাবো কি, ডি ই এফ, এফ পাঠাবো। এইভাবে আমরা থার্ড ক্যারেক্টারটা পাঠাবো। ঠিক আছে, আইসিটি হচ্ছে কি প্লেন টেক্সট, এটাকে রূপান্তর করে যেটা পাবো সেটা হচ্ছে কি সাইপার টেক্সট, আমরা সাইপার টেক্সটটাকে পাঠাবো। ক্লিয়ার? যিনি এই ডাটাটা রিসিভ করবে সে কি করবে, সাইপার টেক্সট থেকে আবার প্লেন টেক্সটে রূপান্তর করবে, দ্যাট ইজ কল্ড ডিক্রিপশন। অর্থাৎ একদিকে হবে এনক্রিপশন, আরেকদিকে হবে কি ডিক্রিপশন। এবং অনাদিষ্ট ব্যক্তিকে, যার পারমিশন নেই, যার অনুমোদন নেই, সে যদি এটাকে অ্যাক্সেস করে তাকে বলা হয় অনাদিষ্ট ব্যক্তি। বুঝতে পেরেছ? তারপর যে সমস্ত জায়গায়, শিল্প কলকারখানায় মানুষের দেখা যাচ্ছে কি সারাদিন কাজ করা সম্ভব নয়, তাই না, 24 ঘন্টা কাজ করা প্রয়োজন, সেসব ক্ষেত্রে কি রোবট ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এখন কি, এখন বাসা, এই অফিসগুলো কি পেপারবিহীন অফিস হয়েছে, অর্থাৎ সমস্ত কাজকর্ম কি কম্পিউটার সাহায্যে করা হয়ে থাকে। প্রসেস, ডাটা ইনপুট দেওয়া হয়, প্রসেস করা হয়, এগুলো বিতরণ করা হয় কি যে কম্পিউটারের সাহায্যে, দ্যাট ইজ কল্ড যে পেপারলেস অফিস বা পেপারবিহীন অফিস বলা হয়ে থাকে। সমস্ত তথ্যগুলো কি কম্পিউটার সাহায্যে করা হয়ে থাকে। ঠিক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কুফল কি, প্রথমটা কি অশ্লীলতা বৃদ্ধি, অর্থাৎ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে এই ইয়াং জেনারেশনটা কি নষ্ট হয়ে যাচ্ছে। কেন? এই কারণ এই নেট ব্যবহার করে তারা যে কোনো সময় যে কোনো তাদের তাদের যেটা প্রযোজ্য নয় সে সমস্ত সাইটগুলো তারা অ্যাক্সেস করে, ফলে কি যে তাদের নীতি নৈতিকতা কি ধ্বংসের পথে, ফলে অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে এবং সমাজে অনেক সমস্যার তৈরি হচ্ছে এই ইন্টারনেটের কারণে। গোপনীয়তা, অর্থাৎ গোপনীয়তা কি, এখন দেখা যাচ্ছে কি যে গোপনীয় বলতে কিছু নাই। এখন কি কে কিভাবে নিজেকে প্রকাশ করবে, দেখো না ফেসবুকের সাহায্যে নিজেকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কত রঙে ঢঙে তাদেরকে প্রকাশ করা যায়। তার জন্য কি করে যে তাদের ছবি পোস্ট করে থাকে, ছেলে বলো মেয়ে বলো, কে কোথায় গেল কি করলো, সমস্ত কিছু কি এখন তারা প্রকাশ করে। ঠিক আছে, প্রচারেই প্রসার, এখন তারা প্রচারে ব্যস্ত। কিন্তু এটা হচ্ছে কি যে নিজের গোপনীয়তা, নিজের ব্যক্তিত্ব বলতে কিছুই থাকে না, সবকিছু কি সবার কাছে এটা প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি গোপনীয়তা। বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকে যাচ্ছে, মিক্সড কালচার তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমরা ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর অন্য দেশের মানুষদের কালচার সম্পর্কে জানতে পারি, তারাও আমাদের কালচার সম্পর্কে জানতে পারে। তাহলে আমাদের পোশাকে আশাকে খাবারে তাদের সংস্কৃতি ঢুকে যাচ্ছে। এর মাধ্যমে মিথ্যা প্রচারণা করা হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে। ক্রমবর্ধমান বেকারত্ব বেড়ে যাচ্ছে, কারণ কি একটা কম্পিউটারের সাহায্যে এখন একটা কম্পিউটারের সাহায্যে যে ক্রমবর্ধমান বেকারত্ব, তাই না, এখন কি বেকারত্বের হার একদিক দিয়ে বেড়েছে, একদিক দিয়ে যেমন চাকরির বাজার তৈরি হয়েছে, আবার অন্য দিক দিয়ে কি বেকারত্ব বেড়েছে। কেন বেকারত্ব বেড়েছে? যে কম্পিউটারের সাহায্যে, একটি কম্পিউটারের সাহায্যে একই কাজ, ঠিক আছে, যেটা মানুষ 5 জনে করতো সেটা একজনে করতে পারে, তাই এই অর্থে বেকারত্ব বেড়েছে। ঠিক আছে, শারীরিক ও মানসিক সমস্যা বৃদ্ধি। মানসিক সমস্যা, এখন তুমি সারাদিন যদি ফেসবুক ইউটিউব ব্যবহার করো, তাহলে দেখা যাচ্ছে কি যে তুমি মানসিকভাবে কি তুমি বেকারগ্রস্ত হয়ে পড়বে, তোমার ঘুম হবে না, বিভিন্ন শারীরিক সমস্যা হবে। ঠিক আছে, মানসিকভাবে তুমি অ্যাবনর্মালি চিন্তা করবে, তারপর দেখা যাচ্ছে তোমার হাতে সমস্যা হবে, চোখে সমস্যা হবে, পিঠে ব্যথা হবে। তাই আমাদেরকে এটা যতটুকু প্রয়োজন আমাদের কল্যাণের জন্য ততটুকুই ব্যবহার করা উচিত। আর ফলে এর ফলে কি সামাজিক সমস্যা বৃদ্ধি পায়, তাই না? বর্তমানে দেখা যাচ্ছে আমাদের সমাজে বর্তমানে যে ঘটনাগুলো হচ্ছে এটা কি আইসিটির কল্যাণেই হচ্ছে। আইসিটি যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে, কিন্তু কোনো জিনিস আমরা কিভাবে ভালো দিক ব্যবহার করবো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং এর মানুষকে কল্পনার জগতে বিচরণ করে থাকে। আইসিটির কারণে কি দেখা যাচ্ছে কি সবসময় তারা কল্পনার জগতে থাকে। সুতরাং কল্পনার জগতে না থেকে বাস্তব জগতে আমাদের থাকতে হবে। এরপরে কি হচ্ছে দেখো, অপপ্রয়োগ হচ্ছে এটার। ডিজিটাল ডিভাইড মানে কি? ডিজিটাল ডিভাইড হচ্ছে কি যে কেউ কেউ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি 2টা জনগোষ্ঠী তৈরি হয়েছে, অর্থাৎ কারোর কাছে এটা সহজলভ্য হচ্ছে, কেউ এটা পাচ্ছে না, কারণ কি এর মূল্যের কারণে। ডিজিটাল ডিভাইড বলতে বোঝায় প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠী যারা প্রযুক্তি ব্যবহার করে উন্নতির শিখরে পৌঁছেছে, আরেক শ্রেণীর জনগোষ্ঠী যারা প্রযুক্তির ব্যবহার থেকে বঞ্চিত, অর্থাৎ 2টা গোষ্ঠী তৈরি হয়েছে। এটা হচ্ছে ডিজিটাল ডিভাইড, 2 ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সফটওয়্যার পাইরেসি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে তোমরা, কারণ এখন নেট ব্যবহার করো বেশিক্ষণ, অনেক সময় ছাত্রছাত্রীরা, ফলে তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে, সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহার করে।
এরপর আমরা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ ই-কমার্স। ঘরে বসে এখন তোমরা কি অর্ডার দিতে পারো, তাই না? অনেকে ব্যবসা বাণিজ্য করে থাকে, ফেসবুক মার্কেটিং করে থাকে। ই-কমার্স, ইলেকট্রনিক কমার্স। এই ই-কমার্স বা ই ব্যবসাকে 4 ভাগে ভাগ করা যায়। বি2বি, বিজনেস টু বিজনেস, এক ব্যবসায়ী থেকে আরেক ব্যবসায়ী, এটাকে বলে বি2বি। বিজনেস টু কনজিউমার, একজন ব্যবসায়ী একজন কনজিউমার কাছে সরাসরি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকে। কনজিউমার টু বিজনেসম্যান, একজন ভোক্তা ব্যবসায়ীর কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকে। আরেকটা কি কনজিউমার টু কনজিউমার। ঠিক আছে, আমি যদি একটা প্রোডাক্ট তোমার কাছে বিক্রি করি তাহলে কনজিউমার টু কনজিউমার বলা হয়ে থাকে। ই কমার্সের বৈশিষ্ট্য কি, যে ই কমার্সের ফলে যে সর্বব্যাপী অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং সব জায়গায় প্রবেশযোগ্য যদি আমাদের ইন্টারনেট থাকে। এবং প্রাচুর্যতা বলতে বোঝাচ্ছে কি, যে এখন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এই সাইটগুলো ব্যবহার করে, যেমন বিক্রয়.কম, এর ফলে আমরা কি কমার্স মানে ব্যবসা বাণিজ্য বা কোনো প্রোডাক্ট আমরা অর্ডার দিতে পারি। ঠিক আছে, ব্যক্তিগতভাবে যত্নশীলতা মানে কি, কোন একটা প্রোডাক্ট নির্দিষ্ট এইজের মানুষের মধ্যে এটা প্রচার করতে পারে, এটাকে বলে ব্যক্তিগতভাবে যত্নশীলতা। ই কমার্সের সুবিধা কি, ফলে ঘরে বসে আমরা কোনো প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু অসুবিধাও রয়েছে, তাই না? অসুবিধা কি, মনে করো ফুড পান্ডা, তাই না? এরা কি করে, খাবার সাপ্লাই দিয়ে থাকে। এখন মনে করে যদি এখানে যদি সাপ্লাই ম্যান যদি অসৎ হয়, নীতি নৈতিকতা বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ মনে করো 20টা প্যাকেট সে কি করবে, কাস্টমারদের বাসায় পৌঁছে দেবে। এখন সেই 20টা প্যাকেট থেকে সে যদি একটু একটু করে খাবার খেয়ে নেয়, তাহলে ওই খাবারটা কি হয়ে গেল, ওইটা তো খাওয়ার আর উপযোগী থাকলো না, তাই না? সে উচ্ছিষ্ট করে ফেললো। সুতরাং এটা হচ্ছে কি নিজের নীতি নৈতিকতার ব্যবহার, যে কিভাবে আমরা ব্যবহার করবো আইসিটিটা, সেটা আমাদের বুঝতে হবে। যে এখানে কি যাদের নৈতিক আচরণ ভালো তাদেরকে এই কাজে ব্যবহার করা উচিত, লাগানো উচিত কাজে। এটা হচ্ছে কি যে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। দক্ষ লোকবলের অভাব, উন্নত প্রযুক্তির প্রয়োগ ব্যয়বহুল, দূরবর্তী স্থানের অর্ডার ক্ষেত্রে বিশেষ ব্যয়বহুল হয়ে দাঁড়ায়, মাত্রাতিরিক্ত অর্ডার হলে সরবরাহের সমস্যা হয়, আর্থিক লেনদেনের নিরাপত্তার অভাব হয় অনেক সময়। ঠিক আছে, ই গভর্নেন্স কি, এরপর রয়েছে কয়েকটা টার্ম রয়েছে, ই গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ এখন সরকার কি করে তাদের যে বিভিন্ন সেবা কি ইন্টারনেটের মাধ্যমে দিয়ে থাকে। ঠিক আছে, এটি হচ্ছে কি ই গভর্নেন্স বলা হয়। অনলাইন ব্যাংকিং, অর্থাৎ অনলাইন কি যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা মেসেজ দিয়ে জানতে পারবো বা ইন্টারনেটের মাধ্যমে তোমার পাসওয়ার্ড দিয়ে জানতে পারবো যে তোমার কি অবস্থা। ঠিক আছে, বাসায় বসে তুমি তোমার যে ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পারবে, তাই না? এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। তারপর কি এটিএম কার্ড ব্যবহার করে তুমি টাকা তুলতে পারবে। মোবাইল ব্যাংকিং কি বিকাশ, নগদ, এগুলো হচ্ছে কি মোবাইল ব্যাংকিং। আউটসোর্সিং এর কথা আমরা আলোচনা করেছি, এবং এটাকে একটা বৃহৎ বাজারের সুবিধা পাচ্ছি আমরা। এবং অনলাইন স্টক এক্সচেঞ্জ, যে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের কি খবর আমরা সব জানতে পারছি। এটা হচ্ছে কি যে চ্যাপ্টার 1 এর বিষয়বস্তু। ঠিক আছে, বুঝতে পেরেছো? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। এখন দেখো এই চ্যাপ্টারের বই থাকলে বই দাগাও, উত্তর সংক্ষেপ, প্রধান গুরুত্বপূর্ণগুলো কি, যেমন বিশ্বগ্রাম কি, আমি বলে যাচ্ছি পরে শুনে নিও। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 2 শুরু করব। ভিডিও কনফারেন্সিং কি, আউটসোর্সিং কি, ডিজিটাল অফিস কি, স্মার্ট হোম কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, রোবোটিক্স কি, রোবট কি, ক্রায়োসার্জারি কি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ন্যানো টেকনোলজি কি, ই লার্নিং কি, টেলিমেডিসিন কি, রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, হ্যাকিং কি, সফটওয়্যার পাইরেসি কি, প্লেজিয়ারিজম কি, ভাইরাস কি, ই কমার্স কি। এই ছোট প্রশ্নগুলো সংজ্ঞাগুলো বই থেকে মুখস্থ করবে। আরো তোমাদের সংজ্ঞা রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখবে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, বইয়ের 45 পৃষ্ঠায় শুরু হয়েছে, অ্যান্সার সহ রয়েছে, এই প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। তারপর দেখবে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এই এমসিকিউ প্রশ্নগুলো পড়বে। নেক্সট ক্লাসে আমরা 10 মিনিটের একটা পরীক্ষা নেব, এমসিকিউ পরীক্ষা নেব। ঠিক আছে, 10 মিনিটের ক্লাসে লেট করবে না, প্রথমেই পরীক্ষা নেব। এরপর দেখবে সৃজনশীল প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন নমুনা উত্তর রয়েছে, সৃজনশীল প্রশ্নের কিভাবে লিখবে সেই নমুনা উত্তর রয়েছে কয়েকটা, এগুলো পড়বে। এরপর দেখবে সিকিউ গুলো এর অ্যান্সার গুলো দেখবে উত্তর সংক্ষেপ বইয়ের শেষে রয়েছে। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আর 10 মিনিট পরে কিন্তু কেটে যাবে। স্যার আপনি কি এই নৈর্ব্যক্তিক গুলোর উপরে পরীক্ষা নেবেন? না, আমি বানিয়ে দিতে পারি, এখান থেকে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে অনেক নৈর্ব্যক্তিক রয়েছে, এমসিকিউ রয়েছে। স্যার পুরো চ্যাপ্টার থেকে থাকবে পুরো নাকি চ্যাপ্টার শুধু থেকে এইটুকু? 10 মিনিট। ঠিক আছে স্যার কয়টা নৈর্ব্যক্তিক দিবেন?
দেখে জানিয়ে দেব, গোটা বিশেষ হতে পারে। আমরা ওকে চ্যাপ্টার স্যার 2 শুরু করি, ঠিক আছে? না, চ্যাপ্টার 2 শুরু করার আগে একটু পড়া ধরে নেই, কি পড়াশোনা করছো দেখে নেই। যাকে জিজ্ঞেস করব ভিডিও অন করে বলবে তিন্নি ইসলাম মিম। ভিডিওটা অন করো, যাকে বলবো সাথে সাথে ভিডিও অন করবে। বায়োমেট্রিক্স কাকে বলে? তিন্নি ইসলাম। এত সময় লাগে কেন রেসপন্স করতে? আর লাইন কেটে গেলে আবার ঢুকবে। আজকে লাস্ট ক্লাস না এটা তোমাদের, না ক্লাস রয়েছে? জি স্যার, লাস্ট ক্লাস। আচ্ছা, এরপরে ঢুকবে কেটে গেলে। হ্যাঁ বলো, তিন্নি পারে না, পড়াশোনা করে না। জান্নাত করিম বলো, ভিডিও অন করে বলো বায়োমেট্রিক্স কাকে বলে। না পারলে বলবে স্যার পারছি না। আফরোজা বলো ভুলে গেছি। বায়োমেট্রিক্স কি? রাফিয়া, আফরোজ আর রাফিয়া বলো বায়োমেট্রিক্স কি? বই দেখে না, আমার দিকে তাকাও, ওই দিকে তাকাও। বলো, পারবে না। তাসকিয়া নুহা বলো, তাসকিয়া নুহা বায়োমেট্রিক্স এর কয়েকটি পদ্ধতির নাম বলো। তাসকিয়া। স্যার পারবো না। বায়োমেট্রিক্সে তাসকিয়া নুহা বলো বায়োমেট্রিক্স এর কয়েকটি নাম। স্যার পারবো না। পারবো না কেন? পড়াশোনা করো না কেন? এবিএম ফাহমিদা, ফাহমিদা হক অনন্যা বলো, ভিডিও অন করো। ফাহমিদা, কথা বলছো না কেন? এবিএম ফাহমিদা হক। জি স্যার, জি স্যার। বলো, অ্যান্সার দাও। বায়োমেট্রিক্স এর কয়েকটি পদ্ধতির নাম বলো। স্যার ওই যে স্যার ডিএনএ, তারপর স্যার ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইজিং, এগুলা কি? পড়াশোনা করো না। স্যার আমি বলবো। কে বলো, ভিডিও অন করে বলো। স্যার মেঘনা স্যার। মেঘনা বলো। স্যার হ্যান্ড জিওমেট্রি, তারপরে আইরিশ এবং রেটিনা, এগুলা। ভেরি গুড। ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট। জি স্যার। তোমরা পড়াশোনা খুব খারাপ অবস্থা, পড়াশোনা করো না। নুসরাত জাহান ইশফা, নুসরাত জাহান ইশফা বলো। নুসরাত জাহান, আইরিশ এবং রেটিনা স্ক্যানের সুবিধা কি? নুসরাত জাহান ভিডিও অন করে বলো, আইরিশ ও রেটিনা স্ক্যানের সুবিধাটা কি? আর অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্ট এত কম কেন, বুঝলাম না কেন? পার্টিসিপেন্ট 30 কেন মাত্র? প্রথমে 45 জন ছিল, এখন 30 কেন? আমি তো আরো পড়াবো, চ্যাপ্টার 2 শুরু করব। বলো নুসরাত জাহান। ইসরাত তাবাসসুম বলো। ইসরাত, আইরিশ ও রেটিনা স্ক্যানের সুবিধাটা কি? পারি না স্যার। হ্যাঁ, পারি না স্যার। কেন স্যার পারো না কেন? স্যার আমি বলবো। আমি কে স্যার স্যার আইরিশ মানে আমাদের সবার আইরিশ এবং রেটিনা স্যার আলাদা আলাদা। তো এখন স্যার কেউ কারোটা মানে কি করতে পারবে না, সিকিউরিটি থাকে স্যার। ফিঙ্গারপ্রিন্টও আলাদা, ফিঙ্গারপ্রিন্টও তো আইরিশ তো স্যার আলাদা। আইরিশ আলাদা। স্যার আমি বলবো। ওকে বলো। স্যার এটার মূল কার্যকারিতা হচ্ছে মানে আইরিশ এবং রেটিনার মানে অক্ষত, মানে যার ক্ষয় নাই। হয় নাই। এটা হচ্ছে আসল কথা, বুঝতে পেরেছো? আফরোজা আরা রাফিয়া, রাফিয়া বলো। আফরোজা আরা রাফিয়া। জি স্যার। হ্যাঁ, ভিডিও অন করো। রাফিয়ার বাড়ি কই? আমার বাসা হচ্ছে এমনি ঢাকায়, আমি মিরপুরে থাকি, এমনি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল আমার। বরিশালের কোথায়? বরিশালে কোথায় বাসা? বরিশালের হচ্ছে বাবুগঞ্জে। বলো ন্যানো টেকনোলজি কি? এই যে আমি এখানে। সবার স্পিকার গুলো অফ করে দেওয়া, যাকে জিজ্ঞেস করবো সেই বলবে অন করে।
হাই ন্যানোটেকনোলজি। কি আছি ন্যানো টেকনোলজি কি? রাফিয়া বলো, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কাকে বলে? এর কয়েকটা ব্যবহার বলো ন্যানো টেকনোলজির। স্যার আমি বলতে পারবো। কে উম্মে হাফসা ইলমা। বলো, ইমলা বলো। স্যার এটা হচ্ছে আণবিক মানে আণবিক এরকম একটা কিছু যা ডিভাইসের সাহায্যে বা সিস্টেমের সাহায্যে পরিচালিত হয়। না, হলো না সংজ্ঞাটা। মিম স্যার হোসেন। আমি বলবো। আমি কে? স্যার মেঘনা আক্তার। বলো, ভিডিও অন করে বলো মেঘনা। স্যার ন্যানো টেকনোলজি হচ্ছে প্রযুক্তির এমন একটি শাখা যেখানে আণবিক এবং পারমাণবিক বস্তু নিয়ে গবেষণা করা হয়। মানবিক তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মোজা তৈরিতে, শিল্প কারখানায়, চিকিৎসা শিল্পে ইত্যাদিতে। পারমাণবিক স্কেলে, নট পারমাণবিক, পারমাণবিক স্কেলে। মিম হোসেন। মিম হোসেন বলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে? মিম বলো। মিম বলো। শব্দ করছে কে? আচ্ছা, তোমাদের পড়াশোনার এটাই বুঝতে পারলাম যে তোমরা পড়াশোনা করছো না। ঠিক আছে, নেক্সট ক্লাসে এমসিকিউর উপর পরীক্ষা, এরপর তোমাদের একটা নরমাল পরীক্ষা নেব, কোশ্চেন দিয়ে দেব, তোমরা বাসায় বসে পরীক্ষা দেবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের মতো। বুঝতে পেরেছো? তাহলে আমরা চ্যাপ্টার 2 শুরু করবো এখন। দেখো, চ্যাপ্টার 2 হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস আর একটা হচ্ছে কি নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম কি, বা কমিউনিকেশন বলতে কি বুঝি? যে এক স্থান থেকে অন্য স্থানে, বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো তথ্য আদান প্রদান বা পাঠানোকেই বলা হয় কি কমিউনিকেশন। আর এই কমিউনিকেশনের সাথে যা জড়িত, যে উপাদানগুলো জড়িত, যে হার্ডওয়্যার সফটওয়্যার জড়িত, সেটা হচ্ছে কি কমিউনিকেশন। দেখো তাহলে কি বলছিলাম, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তাহলে কমিউনিকেশন সিস্টেমটা কি সেটা আমরা বললাম। আর নেটওয়ার্কিং কাকে বলে? নেটওয়ার্ক হচ্ছে কি যে একাধিক ডিভাইসের মধ্যে ফিজিক্যালি এবং লজিক্যালি যে কানেকশন, ফিজিক্যালি এবং লজিক্যালি কানেকশনের মাধ্যমে, ফিজিক্যালি হতে পারে এবং আবার অর্থাৎ ওয়্যার্ড মিডিয়ার মাধ্যমে হতে পারে এবং ওয়্যারলেস এর মাধ্যমে কানেকশন করা যেতে পারে। ফলে এক ডিভাইস থেকে আমরা অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করতে পারি, সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং। ঠিক আছে, এই ডাটা কমিউনিকেশনে অর্থাৎ সোর্স থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা পাঠানোর জন্য আমাদের 5টি উপাদান প্রয়োজন। সেই 5টি উপাদান হচ্ছে কি উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। উৎস বা সোর্স, যিনি ডাটা পাঠাবে তাকে বলা হয় কি উৎস। প্রেরক হচ্ছে কি যার মাধ্যমে, সেটা হচ্ছে প্রেরক। মিডিয়াম হচ্ছে কি মাধ্যম, যেমন যে তার হতে পারে, ওয়্যার্ড মিডিয়া হতে পারে, ওয়্যারলেস হতে পারে। প্রাপক, এবং প্রাপক কি করবে, যে গন্তব্য যার কাছে পাঠাবো ফাইনালি তার কাছে পৌঁছে দেবে। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন এটা হচ্ছে সোর্স, যেমন এই ওয়ার্ক স্টেশন, দ্যাট মিনস এই কম্পিউটারটা হচ্ছে সোর্স। এই কম্পিউটার কি করবে, এই কম্পিউটারের কাছে ডাটা পাঠাবে। বা তুমি কি করবা, তোমার বান্ধবীর কাছে একটা মেইল
করবে। ঠিক আছে, তাহলে কি করবে তুমি, মেইলটা কি করলো, মেইলটা লিখে পাঠালে, তাহলে কি মডেম কি করবে, সে কি করবে, এটা হচ্ছে কি ট্রান্সমিটার, ঠিক আছে, বা প্রেরক বলা হয়, যে এই যে তুমি যে মেইলটা করছো সে কি করবে, এটাকে কনভার্ট করবে, ঠিক আছে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করবে। এটা হচ্ছে কি মডেমের দুইটা শব্দ আছে, এমও একটা হচ্ছে ডিএম। এমও হচ্ছে কি মডুলেটর, আর ডিম হচ্ছে ডিমডুলেটর। মডুলেটরের কাজ হচ্ছে কি মডুলেশন করা, আর ডিম এর কাজ হচ্ছে কি ডিমডুলেশন করা। ঠিক আছে, মডুলেশনের কাজ হচ্ছে কি যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাই হচ্ছে কি মডুলেশনের কাজ, আর ডিমডুলেশনের কাজ হচ্ছে কি যে আবার অ্যানালগ সিগন্যাল থেকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। ওয়েট, তাহলে মডুলেশন এবং ডিমডুলেশন, তাহলে মডুলেশনের কাজ হচ্ছে কি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, আর ডিমডুলেশনের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। তাহলে মডেমের এম হচ্ছে মডুলেটর, আর ডিইএম ডিম হচ্ছে কি ডিমডুলেটর। মডুলেটর হবে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, এটাকে বলা হয় মডুলেশন প্রক্রিয়াটাকে বলা হয়, আর ডিমডুলেটর কাজ হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, এটাকে বলা হয় ডিমডুলেশন করা। ঠিক আছে, তাহলে এখানে মডেম রয়েছে, এখানে মডেম, এই মডেমটা হচ্ছে কি ট্রান্সমিটার, আর এদিকের মডেমটা কি রিসিভার হিসেবে কাজ করছে। ক্লিয়ার? এই লাস্টের যে মডেমটা রয়েছে সে কি করবে, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে সার্ভার কম্পিউটারে বা যার কাছে তুমি মেইলটা পাঠাবে তার কাছে পাঠিয়ে দেবে। আর মাঝখানে এই যে কি রয়েছে, পাবলিক টেলিফোন নেটওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রান্সমিশন সিস্টেম। এ কি করবে, এই সিগন্যালটাকে ক্যারি করে এই মডেমের কাছে নিয়ে যাবে, এভাবে কি সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটাটা পৌঁছাবে। ঠিক আছে, এখানে আরো দুইটি বলছে কি স্যার উপরে বলো, উপরের ছবিটা আছে ব্লক ডায়াগ্রাম দিয়ে, আর নিচে জেনারেল, হ্যাঁ স্যার ব্লক ডায়াগ্রাম এটা কি? এটাকে বলে ব্লক ডায়াগ্রাম, এই যে। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্সাম্পল, এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম, এই ছবিটাকে বলা হচ্ছে কি ব্লক ডায়াগ্রাম। স্যার কথাগুলো শুনতে পাচ্ছি না স্যার। এই মানে এই উপরের ছবিটাকে হচ্ছে ব্লক ডায়াগ্রাম বলা হচ্ছে, ঠিক আছে, আর নিচেটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বর্ণনা করা হয়েছে। এখন এখানে কি বলছে, এখানে বলা হয়েছে কি যে বার্তা ও প্রোটোকল, অর্থাৎ মেসেজ এবং প্রোটোকল নামে আরো দুটি উপাদান রয়েছে। মেসেজ মানে যে আমি যা পাঠাবো, ঠিক আছে, টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সেটা হচ্ছে কি বার্তা বা মেসেজ। প্রোটোকল কাকে বলে, সেট অফ রুলস। ঠিক আছে, এক সেট রুলস বা একাধিক নির্দেশের সমষ্টি হচ্ছে কি প্রোটোকল। যেমন টিসিপি আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, এফটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এরপর কি রয়েছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কাকে বলে, প্রতি একক সময় যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা হয় সেই পরিমাণ বিটকে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয়। ঠিক আছে, বিট পার সেকেন্ড, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, বিপিএস, বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি একক সময় কত বিট ডাটা ট্রান্সমিট করবে তাকেই বলা হয় ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথকে তিন ভাগে ভাগ করছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে এর ডাটা ট্রান্সমিশন স্পিড সবচাইতে কম হচ্ছে ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডের চাইতে ডাটা ট্রান্সমিশন স্পিড বেশি হচ্ছে কি ভয়েস ব্যান্ডে, তার চাইতে বেশি হচ্ছে ব্রডব্যান্ডের। ঠিক আছে, ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস হচ্ছে ন্যারো ব্যান্ডের ডাটা ট্রান্সমিশন স্পিড, এটাকে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়, এটা একটা ধীর গতির ব্যান্ডউইথ। ক্লিয়ার? এটা টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে। আর ভয়েস ব্যান্ড হচ্ছে কি এর ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে কি ন্যারো ব্যান্ডের চাইতে বেশি কিন্তু ব্রডব্যান্ডের চাইতে কম। এর স্পিড হচ্ছে কত, 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত। ঠিক আছে, 9600 বিপিএস বা 9.6 কে বিপিএস। বড় হাতের কে থাকলে কিলো, আর ছোট হাতের বি হলো বিট, আর বড় হাতের যদি বি থাকে তাকে বলা হয় বাইট। ছোট হাতের বি হচ্ছে বিট আর বড় হাতের বি হচ্ছে বাইট। বিট এবং বাইটের মধ্যে সম্পর্ক হচ্ছে কি 1 বাইট সমান সমান 8 বিট। বিটের পরে হচ্ছে বাইট, এককগুলো খেয়াল করো, বিটের পরে হচ্ছে বাইট, বাইটের পরে কিলোবাইট, কিলোর পরে মেগাবাইট, মেগাবাইটের পরে কি গিগাবাইট, গিগাবাইটের পরে কি টেরাবাইট। ঠিক আছে, তাহলে বিটের পরে বাইট, তারপর কেবি মানে কিলোবাইট, তারপর এমবি মানে মেগাবাইট, তারপর জিবি গিগাবাইট, তারপর টেরাবাইট। মনে থাকবে, বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এই হচ্ছে কি যে
এককগুলো, ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন স্পিডের বিপিএস বা এককগুলো, ডাটা ট্রান্সমিশন স্পিডের ব্যান্ডউইথের এককগুলো। এই ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হচ্ছে কোথায়? টেলিফোন লাইনে ব্যবহার করা হয়, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। এরপর আমরা পড়বো কি ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড কোনটা? যে ব্যান্ডে ডাটা ট্রান্সমিশন স্পিড কত 1 মেগাবিট পার সেকেন্ড বা তার চেয়েও বেশি হয়ে থাকে তাকে বলা হয় ব্রডব্যান্ড। এর স্পিড হচ্ছে কি ভয়েস ব্যান্ডের চাইতে বেশি, ঠিক আছে। এই ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে কি ভয়েস ব্যান্ডের চেয়ে বেশি। তাহলে এর ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড। কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবারে এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। সিগন্যাল বিটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করা হয়, অর্থাৎ প্রেরক কম্পিউটার কোনো ক্যারেক্টার বা ডাটা পাঠানোর জন্য তার আগে এবং পরে কিছু সিগন্যাল বিট সংযোজন করে পাঠায়। এর মানে কি, যখন আমি ডাটা পাঠাবো, অর্থাৎ এই ডাটা পাঠানোর তুমি যেখানে ডাটা পাঠিয়েছে শুরু কোনটা এবং শেষ কোনটা, এই শুরু এবং শেষ বোঝানোর জন্য কিছু সিগন্যাল বিট সংযোজন করা হয়, ঠিক আছে, কিছু বিট ব্যবহার করা হয়। ডাটা ট্রান্সমিশনের জন্য সিগন্যাল বিট ও ডাটা বিটগুলোর মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় কি বিট সিঙ্ক্রোনাইজেশন বলা হয়ে থাকে। এই বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, একটা হচ্ছে কি আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে? যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠানো হয়, একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হবে। যেমন মনে করো ঢাকা, ঢাকা আমি তোমাদের কাছে পাঠাবো, তাহলে ডি পাঠাবো, এইচ পাঠাবো, এ পাঠাবো, কে পাঠাবো, একটা একটা ক্যারেক্টার পাঠানো হয়, ঠিক আছে। এই এক একটা ক্যারেক্টারের সাইজ হচ্ছে কত 8 বিট, এর সাথে একটা স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুইটি স্টপ বিট সংযোজন করা হয়। বুঝতে পেরেছো? তাহলে একটা ক্যারেক্টার পাঠাতে মোট কয়টা বিট লাগবে? 10 বিট অথবা 11 বিট। 8 বিট হচ্ছে ক্যারেক্টারের সাইজ, স্টার্ট বিট 1 বিট এবং স্টপ বিট কয় বিট? একটা অথবা 2 বিট, একটি অথবা দুইটি স্টপ বিট সংযোজন করে পাঠানো হবে। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। যেমন তুমি কিবোর্ডে যখন তুমি টাইপ করো সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, যে কোনো সময় তুমি ট্রান্সমিট করতে পারো, ঠিক আছে, যে কোনো সময় তুমি ট্রান্সমিট করতে পারো। এটার ক্ষেত্রে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, যে এটা প্রথমে এক জায়গায় তুমি সংরক্ষণ করলা তারপর এটাকে যে প্যাকেট করবে এরকম কোনো প্রয়োজন হয় না। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠিয়ে থাকা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো ঢাকা, এ পাঠালো, কে, একটা একটা ক্যারেক্টার পাঠানো হলো, ঠিক আছে। তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো দেখো। এখন কি বলছে বইয়ে? প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা যে কোনো সময় গ্রহণ করতে পারে। পরপর দুটি ক্যারেক্টারের মধ্যবর্তী যে সময় সেটা সমান হয় না। যেমন তুমি যখন টাইপ করবে তখন কি একটা ক্যারেক্টার টাইপ করার পর পরবর্তী ক্যারেক্টারটা টাইপ করবে, দুটোর সমান হবে না? সমান হবে না। যে কোনো সময় তুমি টাইপ করতে পারো। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর শুরুতে স্টার্ট বিট এবং স্টপ বিট সংযোজন করা হয়। এটার সুবিধা হচ্ছে কি সেটআপ কস্ট কম লাগবে, ঠিক আছে। প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে এবং প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। অসুবিধা কি? এর এফিসিয়েন্সি কম, ঠিক আছে, ধীর গতি সম্পন্ন। ডাটা ট্রান্সমিশনের গতি এটা তুলনামূলকভাবে কম এবং প্রতিটি ক্যারেক্টারের সাথে আমরা স্টার্ট বিট এবং স্টপ বিট পাঠাই, এটা একটা ঝামেলা। আর সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি, যে প্রথমে যে ডাটাগুলো পাঠাবে সেগুলো কি একটি জায়গায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ ডিভাইসে। তারপর এটাকে প্যাকেট বস্তা করা হয়, ব্লক করা হয়। এক একটা ব্লকের সাইজ হচ্ছে কত? 80 থেকে 132টা ক্যারেক্টার পাঠানো হয়। তারপর ব্লকগুলো পাঠানো হবে এবং একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের মাঝখানের যে গ্যাপ, দূরত্ব, ঠিক আছে, টাইম ইন্টারভেল, এই টাইম ইন্টারভেলটা সমান থাকবে। এটা একটা এফিশিয়েন্ট পদ্ধতি এবং দ্রুত গতি সম্পন্ন একটি পদ্ধতি হচ্ছে কি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। এটার মূল পার্থক্যটা কি, যে প্রথমে কি করা হয়, এক জায়গায় সংরক্ষণ করা হবে, তারপর এটাকে ব্লক করা হবে বা প্যাকেট করা হবে। প্রত্যেকটা ব্লক বা প্যাকেটের সাইজ হচ্ছে কত? 80 থেকে 132টা ক্যারেক্টার। এটা ফাস্টার। এটার ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। প্রত্যেকটা প্যাকেটের বা ব্লকের শুরুতে এবং শেষে কি কিছু একটা হেডার ফাইল আর একটা ট্রেলার ফাইল সংযোজন করা হয়। হেডার ফাইল এবং ট্রেলার সিগন্যাল মানে শুরু এবং শেষ। হেডার ফাইলে কিছু ইনফরমেশন থাকবে, যে কার কাছে পাঠাবো, কতটা ক্যারেক্টার পাঠালাম, ঠিক আছে। ট্রেলার ফাইলে ইনফরমেশন থাকবে, এটা শেষ বোঝানো হবে। এই ধরনের ইনফরমেশন গুলো সংযোজন করে পাঠানো হয়। এটা কি তুলনামূলকভাবে ব্যয়বহুল। আরেকটা হচ্ছে কি আইসোক্রোনাস সিস্টেম। লাস্টেরটা কি? আইসোক্রোনাস কি? এই পদ্ধতিতে পরপর দুটি ব্লকের মধ্যবর্তী যে সময়, আগেরটার ক্ষেত্রে সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কি ফিক্সড টাইমটা, কিন্তু এটার ক্ষেত্রে কি আইসোক্রোনাসের ক্ষেত্রে কি টাইমটা ফিক্সড না, একেবারে টেন্স টু জিরো,
টেন্স টু 0 অর্থাৎ একেবারে শূন্য করা হয়, ফলে কি হবে আরো ফাস্টার হবে। প্যাকেট থাকবে ঠিকই, কিন্তু দুইটা প্যাকেটের মাঝখানে বিরতির সময় সমান, শূন্য একক করা হয়, ফলে এটা আরো ফাস্টার হয়। তাহলে কি দাঁড়ালো? অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কি ক্যারেক্টার গুলোকে আমরা কিভাবে পাঠাবো? ব্লক আকারে পাঠাবো, ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে ক্যারেক্টার গুলোকে আমরা পাঠাবো কিভাবে? অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে তাহলে আমরা ক্যারেক্টার গুলোকে ব্লক আকারে পাঠাবো, বুঝতে পেরেছো? না, সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে, সিঙ্ক্রোনাস সিস্টেমে তাহলে তিনটা পদ্ধতি আমাদের, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে ক্যারেক্টার গুলোকে পাঠানো হবে একটা একটা ক্যারেক্টার, সিঙ্ক্রোনাস সিস্টেমে পাঠানো হবে ক্যারেক্টার গুলোকে কিভাবে? এক্ষেত্রে পাঠানো হবে কি ব্লক আকারে পাঠানো হবে। প্রথমে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হবে। আর আইসোক্রোনাসের ক্ষেত্রে কি দুইটা প্যাকেটের মাঝখানে বা দুইটা ব্লকের মাঝখানে যে বিরতির সময়, সেই সময়টা একেবারে শূন্য করা হয়। তাহলে মূল পার্থক্য কি? অ্যাসিঙ্ক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিঙ্ক্রোনাসে প্যাকেট বা ব্লক আকারে পাঠানো হবে, আর আইসোক্রোনাসে ব্লক আকারে পাঠানো হবে, কিন্তু দুইটা ব্লকের মাঝখানে বিরতি সময় শূন্য করা হয় আইসোক্রোনাসে। অ্যাসিঙ্ক্রোনাসে কোনো কি প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের, কিন্তু সিঙ্ক্রোনাসে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দিই রিয়েল লাইফের। মনে করো তোমার ক্ষেতে আলু হয়েছে, ঠিক আছে? আলুগুলো কিভাবে তুলতে পারো তুমি? তোমার যখন প্রয়োজন তখন আলু ক্ষেত থেকে তুমি তুলে নিয়ে আসলা, ঠিক আছে? এটা একটা পদ্ধতি হতে পারে, ফলে যে কোনো সময় তুলতে পারো, টাইম ইন্টারভেলটা সমান না। আরেকটা কি, আলুগুলো একসাথে তুলে কি করলে এক জায়গায় তুমি স্তূপ আকারে করলা, তারপর কি করলা যে এটাকে বস্তায় ভরলে, বস্তায় ভরে কি করলে বাজারে পাঠিয়ে দিলে বা কোন একটা নির্দিষ্ট জায়গায় পাঠালে, এবং একজনের মাথায় একটা বস্তা পাঠানোর পর পরবর্তী জনের মাথায় যখন পাঠাবো দুইটার মাঝখানে বিরতির সময় সমান থাকবে। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি হতে পারে কি, যে আলুগুলো কি করলো, বস্তাগুলো কি করলো একটা ট্রাকে তুলে দিল, ট্রাকে তুলে দিয়ে কোথায় কোল্ড স্টোরেজে রেখে দিল বা বাজারে পাঠিয়ে দিল। এই তিনটা পদ্ধতি। একটা পদ্ধতির ক্ষেত্রে কি আলু তুমি যে কোনো সময় তুললা, তুমি তোমার কাজে ব্যবহার করলা, মনে করো ছোট ক্ষেত, এরপর কি আলুগুলো একসাথে তুলে একটা জায়গায় স্তূপ করে সেগুলোকে বস্তা করে এক একটা বস্তায় পাঠিয়ে দিলে, এটা একটা পদ্ধতি। থার্ড পদ্ধতি হচ্ছে কি এই বস্তাগুলোকে একটা ট্রাকে তুলে দিল, বাজারে নিয়ে গেল। এই তিনটা পদ্ধতি। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস, পরের পদ্ধতি সিঙ্ক্রোনাস, এবং লাস্ট পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস, যেটা কি সবচেয়ে ফাস্টার হবে। তাহলে বুঝতে পেরেছো যে অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস সিস্টেম কি? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক তোমাদের, ঠিক আছে? ব্যান্ডউইথ, তারপর ডাটা ট্রান্সমিশন মেথড যেটা আলোচনা করলাম এইমাত্র, ব্যান্ডউইথ এবং যে ডাটা কমিউনিকেশন উপাদান, এই চ্যাপ্টার থেকে আমরা তিনটা টপিক পড়িয়েছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করব, প্রথমে পড়া ধরবো কিন্তু, এবং একটা পরীক্ষা নেব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনা করবে। তোমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ, কোনো উত্তর দিতে পারোনি, ঠিক আছে? তোমাদের উপর খুবই অসন্তুষ্ট আমি। এরকম করলে কিন্তু পাস করতে পারবে না। সুতরাং সিরিয়াস হয়ে পড়াশোনা করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে পরীক্ষা হবে একটা। জি স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বাসায় থাকবে, পড়াশোনা করো।